দেখো, ডিএনএ তো রেপ্লিকেশন হয়, মানে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়। এই রেপ্লিকেশন কি করে হয় এটা নিয়ে কিন্তু সায়েন্টিস্টরা বেশ চিন্তা ভাবনা করছিলেন। এখন ম্যাথিউ মেসেলসন আর ফ্র্যাঙ্কলিন স্টাল ওনারা একটা খুব সুন্দর এক্সপেরিমেন্ট করলেন, এবং এই সুন্দর এক্সপেরিমেন্টটা করে ওরা দেখালেন যে ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে সেমি কনজারভেটিভ টাইপ। ব্যাপারটা কি, আসলে একটা ডিএনএ তো দুটো স্ট্যান্ড থাকে, সেটা থেকে যখন দুটো ডিএনএ তৈরি হয়, ওনারা দেখালেন কি যে একটা স্ট্যান্ড থাকে ওল্ড, পুরনো, এবং আরেকটা যে স্ট্যান্ড সেইটা নতুন তৈরি হয়। ওই জন্যই এটাকে বলা হচ্ছে সেমি কনজারভেটিভ। একটা ওল্ড স্ট্যান্ড থেকে যাওয়ার জন্যে এবং তার একটা নতুন স্ট্যান্ড তৈরি হচ্ছে। এবার দেখা যাক যে ওনারা কিভাবে এটা বুঝতে পারলেন যে এটা সেমি কনজারভেটিভ হয়। এক্সপেরিমেন্টটা তাহলে এবার দেখি কিভাবে করেছিলেন। ওনারা করেছিলেন কি, একটা কালচার মিডিয়াম তৈরি করেছিলেন, যে কালচার মিডিয়ামটার মধ্যে ওনারা মানে যে কালচার মিডিয়ামে তো বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্টস দিতে হয়। ন্যাচারালি নাইট্রোজেনও দিতে হয়। নাইট্রোজেন সোর্স হিসাবে ইউজ করা হয়েছিল অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং সেই অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে যে নাইট্রোজেনগুলো ছিল সবই ছিল কিন্তু N15, N14 নয়। তার মধ্যে ওনারা এসচেরিশিয়া কোলিকে গ্রো করালেন, অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াকে গ্রো করালেন। এবার এসচেরিশিয়া কোলি ডিভাইড করছে, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন তৈরি হচ্ছে, নতুন যে ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে তাদেরও তো নাইট্রোজেন দরকার, সবই নিচ্ছে ওই কালচার মিডিয়াম থেকে। কিন্তু কালচার মিডিয়ামের মধ্যে যে নাইট্রোজেনটা পাচ্ছে সেটা হচ্ছে N15। তার মানে তার যে নাইট্রোজেনগুলো যে শরীরে ঢুকছে সব N15 হয়ে ঢুকছে, N15গুলোই ঢুকছে। এরকম বেশ কয়েকটা জেনারেশন করলেন। ফলে বেশ কয়েকটা জেনারেশন পর যে এস্টেরেশিয়া কোলিগুলো তৈরি হলো, তাদের কিন্তু ভিতরের যে নাইট্রোজেন যেগুলো রয়েছে সবই হয়ে গেল N15। তার মানে তাদের যে ডিএনএ, সেই ডিএনএতে তো নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেনগুলো হয়ে গেল N15। তার মানে তাদের ডিএনএটা কিন্তু N15 দিয়ে, মানে ডিএনএর মধ্যে নাইট্রোজেন ছাড়া আরও জিনিস থাকে, তার নাইট্রোজেনগুলো সব হয়ে গেল কি N15। এখন N15 হচ্ছে নাইট্রোজেনের একটা আইসোটোপ, তবে রেডিও আইসোটোপ নয়, এটা ভারী, এটা ভারী হয় এর আইসোটোপ, সেটা ইউজ করলেন। এরপর ওনারা কি করলেন জানো, এবার সেই যে N15 যে মানে কালচার মিডিয়ামের মধ্যে যে ডিএনএগুলো, যে ব্যাকটেরিয়াগুলো যেগুলো গ্রো করিয়েছিলেন, সেই ব্যাকটেরিয়াগুলোর কিছুটা নিয়ে তার থেকে ডিএনএ এক্সট্র্যাক্ট করে নিলেন, কিছুটা নিয়ে তার থেকে ডিএনএ বার করে নিলেন, মানে সেগুলো সবই N15 ডিএনএ। এবং তারপর সেগুলোকে ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউশন করলেন, আল্ট্রা সেন্ট্রিফিউশন আল্ট্রা সেন্ট্রিফিউশন করলেন, ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউশন। আচ্ছা, সেন্ট্রিফিউগেশন ব্যাপারটা বলি। একরকম মেশিন আছে সেন্ট্রিফিউজ মেশিন। এই যে সেন্ট্রিফিউজ মেশিন দেখো, পাশে দেখো কতগুলো টেস্ট টিউব ঝুলছে। সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে টেস্ট টিউব থাকে। এই টেস্ট টিউবগুলোর মধ্যে লিকুইড দিয়ে দেওয়া হয়, যে লিকুইডের মধ্যে কিছু জিনিস ভাসমান থাকে, ভাসতে থাকে। তারপর এই টেস্ট টিউবগুলোকে খুব জোরে ঘোরানো হয় ইলেকট্রিক মোটর দিয়ে। এই যে দেখো, পাশে দেখো, ভিডিওটা দেখো, খুব জোরে ঘোরানো হচ্ছে টেস্ট টিউবগুলোকে। তাতে কি হয়, যে জিনিসগুলো ভাসছে তার মধ্যে সেই ভাসমান জিনিসগুলো প্রেসিপিটেশন পড়ে যায়। ওনারা করলেন আল্ট্রা সেন্ট্রিফিউগেশন। আল্ট্রা সেন্ট্রিফিউগেশন মানে হচ্ছে ভীষণ জোরে কিন্তু টেস্ট নিয়ে ওখানে মানে ঘোরে, টেস্ট টিউবগুলোকে ঘোরানো হয়। আর ওনারা যেটা করলেন সেটা হচ্ছে ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন। এবার ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনটা কি একটু জানা দরকার। আসলে ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন কি, ওনারা টেস্ট টিউবগুলোর মধ্যে সিজিয়াম ক্লোরাইড সলিউশন নিলেন। সিজিয়াম ক্লোরাইড সলিউশন, তার সঙ্গে ওনারা এই ডিএনএ এক্সট্রাক্টটা মিশিয়ে দিলেন, নিয়ে এবার আল্ট্রা সেন্ট্রিফিউজ করলেন। এবং এই আল্ট্রা সেন্ট্রিফিউজ করলে কি হয়, এই সিজিয়াম ক্লোরাইড যে সলিউশনটা, এটা মানে একটা কি বলবো ডেনসিটি গ্রেডিয়েন্ট হয়ে যায়, মানে হয়। ব্যাপারটা কি হয় জানো, দেখে দেখাচ্ছি। এখানে যখন আল্ট্রা সেন্ট্রিফিউজ করা হয় তখন দেখা যায় যে সিজিয়াম ক্লোরাইড সলিউশনটা উপরটা কম ঘন, তারপরের অংশটা আরও বেশি ঘন, তারপরের অংশটা আরও বেশি ঘন, আরও বেশি ঘন, নিচেটা খুব ঘন। এইভাবে মানে এটার লেয়ার তৈরি হয়ে যায়, উপরটা মানে অল্প ঘন থেকে তলায় বেশি ঘন পর্যন্ত। আল্ট্রা সেন্ট্রিফিউজ করার পর এবার ডিএনএগুলো একটা জায়গায় জড়ো হয়ে একটা ব্যান্ড তৈরি হলো। হয় কি, এই ডিএনএগুলোর যেরকম ডেনসিটি, যেরকম ঘনত্ব, সেটা যেখানে সিজিয়াম ক্লোরাইডের ঘনত্বের সমান,
সেই জায়গায় এরা মানে জড়ো হয়ে এরা ব্যান্ডগুলো তৈরি করে। এখন যেহেতু এগুলো N15 দিয়ে মানে ডিএনএগুলোর মধ্যে N15 রয়েছে, এগুলো ভারী, সেই জন্য এখানে যে ব্যান্ডটা তৈরি হলো সেটা নিচের দিকে হলো। কারণ এইখানেই সিজিয়াম ক্লোরাইডের ঘনত্ব বেশি এবং ডিএনএর ঘনত্বটাও বেশি যেহেতু, সেজন্য ব্যান্ড হলো নিচের দিকে। আমরা গোলাপি রং দিয়ে ব্যান্ডটাকে দেখিয়েছি। এরকম যদি হালকা ডিএনএ হয় তাহলে ব্যান্ড হবে আরেকটু উপরে, আরও হালকা হলে ব্যান্ড হবে আরেকটু উপরে। এইরকমভাবে যে ডিএনএ যেমন ওয়েট বা ডেনসিটি সেই অনুযায়ী তার ব্যান্ড তৈরি হবে, কারণ সে মানে সেটা সিজিয়াম ক্লোরাইডের যেখানে ডেনসিটি সমান তার সঙ্গে সেই জায়গায় ব্যান্ডটা তৈরি হবে। তো যাই হোক, এখানে N15-এর ব্যান্ড নিচের দিকে তৈরি হলো। এর পরের ঘটনাটা বলছি। আচ্ছা, তার আগে দেখো তো এই প্রশ্নগুলোর একটু উত্তরটা দিয়ে নাও তো, পেরে যাবে নিশ্চয়ই আশা করি। দেখো, মেসেলসন অ্যান্ড স্টাল কোন পদ্ধতি ব্যবহার করে ভিন্ন ঘনত্বের ডিএনএ আলাদা করেছিলেন? আরেকটা আনসার এ, ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন। বুঝতেই পারছো। আচ্ছা, তারপরে জেল ইলেকট্রোফোরেসিস হবে না, পেপার ক্রোমাটোগ্রাফি হবে না, আলট্রা ফিল্ট্রেশন হবে না। বুঝতে পেরেছো, ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন। তারপরে দেখো, প্যারেন্টাল ডিএনএ লেবেল করার জন্য কোন ভারী আইসোটোপ ব্যবহার করা হয়েছিল? প্যারেন্টাল ডিএনএ মানে বাংলায় আমরা বলি মাতৃ ডিএনএ। আসলে এখানে যে ডিএনএ এক্সট্র্যাক্টটা করা হয়েছে এটার থেকেই পরবর্তীকালে আমরা দেখব যে নতুন ডিএনএগুলো কীরমভাবে তৈরি হচ্ছে, সেই জন্যই এটাকে প্যারেন্টাল ডিএনএ বলা হচ্ছে। যদিও এখন এক্সপেরিমেন্টে আমরা এগোইনি, পরে আমরা সেটা দেখে বুঝতে পারবো। তার মানে এই প্যারেন্টাল ডিএনএ হচ্ছে, এটাই হচ্ছে প্রথম, তারপর এখান থেকে কীভাবে রেপ্লিকেশন হয়ে হয়ে পরবর্তীকালে কীভাবে ডিএনএগুলো তৈরি হচ্ছে সেটা এক্সপেরিমেন্টে দেখা যাবে। যাকে প্যারেন্টাল ডিএনএর জন্য কোন ভারী আইসোটোপ ব্যবহার করেছিলেন সেটা তো বুঝতেই পারছো, N15 ব্যবহার করেছিলেন। কারেক্ট আনসার এ, N14 হবে না, P32 হবে না, C14 হবে না। ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট দেখো, পরীক্ষায় কোন ডেনসিটি গ্রেডিয়েন্ট পদার্থ ব্যবহৃত হয়েছিল? সেও তো জানো তোমরা, এটাই উত্তর, সিজিয়াম ক্লোরাইড। আচ্ছা, সিজিয়াম ক্লোরাইডই ব্যবহার করা হয়েছিল, সুক্রোজ ব্যবহার করা হয়নি, সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়নি, পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়নি। কারেক্ট আনসার হলো এই। তারপর এস্টেরেশিয়াকুলি ব্যবহারের কারণ। এস্টেরেশিয়াকুলিটা খুব তাড়াতাড়ি কিন্তু ডিভাইড করে, জানো, 20 মিনিটের মধ্যে ডিভাইড করে যায়। এটা একটা খুব অ্যাডভান্টেজ এবং এটাকে কালচার করা খুব সোজা। তো যাই হোক, সেই রকম উত্তরটা তার মানে, যেমন রেডিও অ্যাক্টিভ ডিএনএ হবে না, গ্রোজ অ্যান্ড রেপ্লিকেটস ফাস্ট। হ্যাঁ, গ্রো করাও সোজা এবং রেপ্লিকেট হয়, খুব তাড়াতাড়ি রেপ্লিকেট করে। ইউক্যারিওটস না, ইউক্যারিওটের জন্য নয়। কন্টেন্স N15 ন্যাচারালি মোটেই নয়, ন্যাচারালি সবসময় N14 থাকবে, N15 থাকবে কেন? ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হয়ে গেল এখানে বি, গ্রোজ অ্যান্ড রেপ্লিকেটস ফাস্ট। ঠিক আছে। সিজিয়াম ক্লোরাইড গ্রেডিয়েন্টে অধিক ঘন ডিএনএ কোথায় তৈরি হয়? যত নিচের দিকে যাবে তত তো ঘন। তাহলে হচ্ছে টপ হবে না, মিডল হবে না, বটমেই হবে, বটমেই সব থেকে ঘন হবে। র্যান্ডাম হবে না। কারেক্ট আনসার হয়ে গেল সি। তা ঠিক আছে, উত্তরগুলো দেওয়া গেল। ঠিক আছে, এরপরে আমরা আবার এগোই। দেখো, N15 মিডিয়ামে তারা, কালচার মিডিয়ামে তারা তো বেশ কয়েকটা জেনারেশন গ্রো করিয়েছেন। গ্রো করিয়ে তার থেকে ডিএনএ এক্সট্র্যাক্ট করে আবার আলট্রাসেন্ট্রিফিউজ করে দেখেছেন যে তলার দিকে হয়ে রয়েছে, তলার দিকে তোমার কি বলে ব্যান্ড হয়েছে, সিজিয়াম ক্লোরাইড সলিউশনের মধ্যে তলার দিকে ব্যান্ড হয়েছে। এবার ওনারা কি করলেন, এই যে N15 মিডিয়াম থেকে তোমার কিছুটা এস্টেরেশিয়া কোলি নিয়ে N14 মিডিয়ামে, মানে যেখানে অ্যামোনিয়াম ক্লোরাইডে আর N15 নেই, N14 রয়েছে, সেই মিডিয়ামের মধ্যে দিয়ে দিলেন। ঠিক আছে, সেখানে এবার খাবার পাবে। তারপরে নর্মাল এখানে কালচার মিডিয়াম যেটা N14 রয়েছে। এরপর দেখো কি ঘটনা ঘটছে সেটা এবার একটু দেখা যাক। দেখো, এই যে চার্টটা দেখো, চার্টটা দেখলে আস্তে আস্তে বুঝতে পেরে যাবে। দেখো, হ্যাঁ দেখো, উপরে দেখো যেটা দেখিয়েছি একটু আগেই, যে N15 মিডিয়ামে গ্রো করিয়েছিলেন। গ্রো করানোর পর সেখান থেকে এস্টেরেশিয়া কোলি নিয়ে তার থেকে ডিএনএ এক্সট্রাক্ট করেছিলেন। ডিএনএ এক্সট্রাক্ট করে ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন করে দেখো ব্যান্ড হয়েছে একদম তলার দিকে। হ্যাঁ, কারণ ভারী ডিএনএ তো, N15 ডিএনএ তো, তলার দিকে ব্যান্ড হয়েছে। তারপর সেখান থেকে কিছুটা এস্টেরেশিয়া কোলি নিয়ে এইবার ওনারা N14 মিডিয়ামে, মানে যেখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের N14 রয়েছে সেরকম মিডিয়ামে দিয়ে দিলেন। দিয়ে 20 মিনিট ওয়েট করলেন। 20 মিনিটে ব্যাকটেরিয়া একবার ডিভাইড করে যায়, একটা জেনারেশন হয়ে যায়।
মানে একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া হয়ে যাবে। তার মানে ডিএনএও সেখানে একবার রেপ্লিকেট করবে। এবার ডিএনএ সেটা একবার রেপ্লিকেশন হলো, ব্যাস 20 মিনিট পরেই এখান থেকে ওনারা কিছুটা সিরিজগুলি বের করে নিলেন। বের করে নিয়ে সেখান থেকে আবার ডিএনএ বার করলেন, ডিএনএ এক্সট্রা বার করলেন। ডিএনএ এক্সট্রা বার করে সেই রকমই সিজিয়াম ক্লোরাইড সলিউশনে ডেন্সিটি গ্রেডিয়েন্ট সায়েন্টিফিকেশন করলেন। করে দেখা গেল ব্যান্ড হলো, সেই ব্যান্ডটা কিন্তু একটু উপর দিকে হলো। এই যে দেখতে পেয়েছো তো, একটু বেগুনি রং দিয়ে দেখানো হয়েছে, ব্যান্ড হয়েছে, একটু উপর দিকে হলো। তার মানে কিন্তু ডিএনএটা কিন্তু এখানে একটু হালকা, সেই জন্য একটু উপর দিকে ব্যান্ড হয়েছে। ঠিক আছে, এরপর আবার 20 মিনিট রাখলেন। তার মানে ব্যাকটেরিয়া আরেকবার ডিভাইড করলো, আরেকবার ডিভাইড করা মানে ডিএনএ আরেকবার রেপ্লিকেট করলো। ঠিক আছে, ওই 40 মিনিট পর ওনারা আবার এখান থেকে কিছুটা ব্যাকটেরিয়া তুলে নিলেন, তুলে নিয়ে সেখান থেকে ডিএনএ এক্সট্র্যাক্ট করলেন। ডিএনএ এক্সট্র্যাক্ট করে তারপর সেটার মধ্যে তারপর সেটাকে নিয়ে ডেন্সিটি গ্রেডিয়েন্ট সায়েন্টিফিকেশন করলেন সিজিয়াম ক্লোরাইড সলিউশনে। দেখা গেল দুটো ব্যান্ড হয়েছে। মানে আগের যে জায়গায় ব্যান্ডটা হয়েছিল ওই মাঝারি মতো জায়গায়, সেখানেও ব্যান্ড হয়েছে একটা, আবার উপরেও আর একটা নীল মতন, দেখো নীল রং দিয়ে বোঝানো হয়েছে, সেখানেও একটা ব্যান্ড হয়েছে, দুটো ব্যান্ড হয়েছে, দেখেছো তো? আমরা বিভিন্ন রং দিয়ে এটা বোঝাচ্ছি, এইরকম হয়েছে। ঠিক আছে, আবার 20 মিনিট রাখলেন, ব্যাকটেরিয়া আবার আরেকটা জেনারেশন রেপ্লিকেট করলো, ডিএনএগুলো আবার রেপ্লিকেট করলো। ঠিক আছে, এবার মানে এটা রেপ্লিকেশন সাইকেল 3 হয়ে গেল। এইবার ওনারা আবার সেই একই রকম কিছুটা ব্যাকটেরিয়া তুলে নিয়ে তার থেকে ডিএনএ এক্সট্রাক্ট করলেন, একই রকম ডেন্সিটি গ্রেডিয়েন্ট সায়েন্টিফিকেশন করলেন এবং দেখলেন যে সেই রকমই দুটো ব্যান্ডই হয়েছে, একটা ওই বেগুনি মতো মানে মাঝারি জায়গায় হয়েছে, আর একটা হয়েছে একটু উপরে। তবে যাই হোক, এখানে এই মাঝারি জায়গায় যে ব্যান্ডটা সেটা একটু সরু, এবং উপরের ব্যান্ডটা কিন্তু যেটা নীল মতন রং দিয়ে দেখা হয়েছে সেটা কিন্তু মোটা হয়। তাহলে দেখা যাচ্ছে 3 জায়গায় ব্যান্ড হয়েছে। ভারী ডিএনএ দিয়ে হয় তলায় ব্যান্ড, একটা হচ্ছে মাঝারি ব্যান্ড, একবার মানে মাঝারি মানে রেপ্লিকেশন করার পর এক মাঝারি জায়গায় একটা ব্যান্ড হয়েছে, আবার উপরে একটা ব্যান্ড হয়েছে। তার মানে তলারটা হচ্ছে ভারী ডিএনএ, মাঝেরটা হচ্ছে মানে মানে কি বলবো মাঝারি ওয়েট হচ্ছে তার, আর উপরেরটা হচ্ছে লাইট ব্যান্ড, সেটা তুলনামূলক হালকা ডিএনএ। তাহলে 3 রকম ডিএনএ। এইখান থেকেই কিন্তু ওনারা বুঝতে পারলেন যে সেমি কনজারভেটিভ টাইপ অফ রেপ্লিকেশন হয়। এবার এই 3 জায়গায় কেন ব্যান্ড হয় তার ব্যাখ্যাটা আমি করলেই বুঝতে পারবে যে কিভাবে ওনারা ব্যাপারটা বুঝে ফেলেছিলেন। যাই হোক, দেখো তো এবার এই কোশ্চেনগুলো একটু বলি, দেখো তো পারছো কি না। ঘনত্ব অনুযায়ী আলাদা হওয়ার কারণটা কি ছিল? ইউভি অ্যাবজর্পশন না, বুয়ান্ট ডেন্সিটি ডিফারেন্স ওইটাই হবে, টেম্পারেচার চেঞ্জ হবে না, চার্জ ডিফারেন্স ওটাও হবে না। বুয়ান্ট ডেন্সিটি ডিফারেন্স কি জানো? মানে যে ঘনত্বে ওটা ভাসমান থাকে, ভাসমান ঘনত্ব বলতে পারো। তার মানে ডিএনএগুলো যে ঘনত্বে ভাসমান থাকতে পারে সেই ঘনত্বেই ভাসমান ছিল, সেই অনুযায়ী ব্যান্ডগুলো আলাদা হয়েছিল। তার মানে যে ব্যান্ডটা তলায় হয়েছিল তার বুয়ান্ট ডেন্সিটি বেশি, তার ভাসমান ঘনত্বটা বেশি ছিল। মাঝে যেটা হয় তার ভাসমান ঘনত্ব মাঝারি, আর যেটা উপরে হয় তার ভাসমান ঘনত্ব নিশ্চয়ই কম। সেই ঘনত্ব অনুযায়ী তার মানে ওই জন্য আলাদা হয়েছিল। বুয়ান্ট ডেন্সিটি মানে ভাসমান ঘনত্বগুলো আলাদা হওয়ার জন্যে, বুঝলে তো? বুয়ান্ট ডেন্সিটি, কারণ ওরা তো সবসময় যে জায়গায় নিজের ঘনত্বের সঙ্গে সিজিয়াম ক্লোরাইডের ঘনত্বটা সমান সেই জায়গায় ব্যান্ড ফর্মেশন করছে, সেই জন্যই আলাদা আলাদা জায়গায় ব্যান্ডগুলো হচ্ছে। বুঝলে তো ব্যাপারটা? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, যে হেভি ডিএনএ কোথায় যায়? হেভি ডিএনএ মানে সে প্রথম সেই লাল মতো যে ব্যান্ডটা হয়েছিল N15 দিয়ে। হেভি ডিএনএ এ টপ নিশ্চয়ই না, বটমেই তো হয়েছিল। প্রথমে যেটা ডিএনএ মানে বটমেই হয়েছিল N15 ডিএনএ নিয়ে যেটা ব্যান্ডটা তৈরি হয়েছিল। আর সি হচ্ছে র্যান্ডাম, না হবে না। ডি হচ্ছে নো মুভমেন্ট, না। কারেক্ট আনসার হয়ে গেল বি। ঠিক আছে, মেসেলসন স্টাল পরীক্ষার প্রধান সিদ্ধান্ত কি ছিল? সেটা তো সেমি কনজারভেটিভ আগেই বলেছি, যদিও কেন বলেছিলেন সেই ব্যাখ্যাটা করিনি এখনো। যাই হোক, এটার উত্তর তো সেমি কনজারভেটিভই হবে। এ হচ্ছে কনজারভেটিভ না, সেমি কনজারভেটিভ হবে, ডিসপারসিভ না, র্যান্ডাম না। কারেক্ট আনসার হবে বি। এবার কেন সেমি কনজারভেটিভ বলা হলো সেই ব্যাখ্যাটা কিন্তু এবার করতে হবে। এইবার দেখো, এইবার ব্যাখ্যাটা আসছে। আচ্ছা, দেখো দেখো
প্রথমে N15-এর যে ব্যান্ডটা তলায় হয়েছিল, এখানে N15-এর যে ডিএনএটা সেটা দেখো আমরা গোলাপি রং দিয়ে দুটো স্ট্যান্ড তৈরি করেছি, মানে দুটোই N15। তার মানে গোলাপি স্ট্যান্ড মানে বুঝিয়ে দেবো আমরা যে ওটা হচ্ছে N15 স্ট্যান্ড, ঠিক আছে। এরপর একটা রেপ্লিকেশন করা হলো 20 মিনিট পর, তাতে দেখা গেল ব্যান্ডটা একটু উপরে হয়েছে, যেন মাঝারি ওয়েট। আসলে তাতে সেখান থেকেই কিন্তু বোঝা গেল যেটা সেমি কনজারভেটিভ। মাঝারি ওয়েটটা কেন এসছে? আসলে একটা N15 স্ট্যান্ড রয়ে গেছে, সেটাই ছিল প্যারেন্টাল স্ট্যান্ড, এবং আর একটা যে নতুন স্ট্যান্ড তৈরি হয়েছে সেটাতে তো নাইট্রোজেন মানে N14 দিতে বাধ্য হয়েছে, কারণ আমি তো কালচার মিডিয়ামের মধ্যে N14 দিয়ে রেখেছি এবার এইটার মধ্যে, তাই না? তাই নতুন স্ট্যান্ডটা হচ্ছে N14। সেই জন্যেই যে ডিএনএটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে N15N14 ডিএনএ, যেটাকে হাইব্রিড ডিএনএ বলি, মানে এইটা, বুঝলে তো? এটার ওয়েটটা মাঝারি বলি এই ব্যান্ডটা একটু উপরের দিকে হয়েছিল। আর N15 তো আর ছিল না, N15 না থাকার জন্য আর তলায় কোনো ব্যান্ড আর হয়নি। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো? এবার এখান থেকে নিজেরাই এবার বুঝতে পারবে। আচ্ছা, পাশের ছবিটাও দেখো, বুঝতে পারছো তো? এই যে এইটা মনে করো N15 স্ট্যান্ড, একবার রেপ্লিকেশন হয়েছে, দেখো এই লাল হচ্ছে একটা N15 আর নীলটা হচ্ছে একটা N14 স্ট্যান্ড তৈরি হয়েছে, দেখেছো? লাল হচ্ছে একটা N15 আর নীলটা হচ্ছে N14 স্ট্যান্ড তৈরি হয়েছে, দেখেছো তো? হাইব্রিড ডিএনএ তৈরি হলো, এবং সেইটা তার জন্যে একটু হালকা হয়ে গেল, মাঝারি হালকা হয়ে গেল, এবং মাঝে ব্যান্ড তৈরি করলো, ঠিক আছে? বেগুনি রং দিয়ে বোঝানো হয়েছে। আবার আরেকবার রেপ্লিকেট করতে দেওয়া হলো, এবার নিজেরাই বুঝতে পারছো একটা তো প্যারেন্টাল স্ট্যান্ড থাকবে, কাজেই দেখো এখানে একটা N14 ছিল আর একটাও N14 হলো, তার মানে এই যে ডিএনএটা দুটোই N14 হয়ে গেল। আর এবার এখানে একটা তো গোলাপি স্ট্যান্ড রয়ে গেছে, তার মানে একটা N15 আর একটা N14 স্ট্যান্ড তৈরি হলো, তার মানে এটা হাইব্রিড ডিএনএ হয়ে গেল। তার মানে অর্ধেক হয়ে গেল পুরোপুরি N14 ডিএনএ, আর অর্ধেক হয়ে গেল হাইব্রিড ডিএনএ, মানে N15 ডিএনএ। যার জন্য দেখো এখানে দুটো ব্যান্ড হয়েছে, একটা মাঝের জায়গায় হাইব্রিড ডিএনএ ব্যান্ড, আর একটা উপরে লাইট ডিএনএ ব্যান্ড, মানে N14 ডিএনএ ব্যান্ড। কি বোঝা গেছে? আরেকবার রেপ্লিকেট করতে দেওয়া হলো, এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছো এই যে ডিএনএ থেকে যেগুলো হবে সবই হবে N14 ডিএনএ, কারণ এর যে প্যারেন্টাল স্ট্যান্ড সেটাও N14, নতুন স্ট্যান্ডটাও N14, এখানেও তাই। প্যারেন্টাল স্ট্যান্ড মানে যেটা হচ্ছে মাতৃ স্ট্যান্ড বলা হয় সেটাও N14, নতুন স্ট্যান্ডটাও N14, কাজে দুটোই N14 ডিএনএ হয়ে গেছে। আর এখানে দেখো একটা প্যারেন্টাল স্ট্যান্ড ছিল N14, তার গায়ে N14 স্ট্যান্ড তৈরি হলো, এটাও N14 ডিএনএ। আর একটা যে ডিএনএ তৈরি হলো তাতে কিন্তু একটা N15 স্ট্যান্ড এলো, রয়ে গেছে, আর একটা N14 স্ট্যান্ড তৈরি হয়েছে, তার মানে হাইব্রিড ডিএনএ। তার মানে এখানে 25% হাইব্রিড ডিএনএ হলো, আর 75% কিন্তু লাইট ডিএনএ হলো। সেই জন্য এখানেও দুটো ব্যান্ডই হয়েছে, তবে লাইট মানে হাইব্রিড ডিএনএর ব্যান্ডটা হচ্ছে একটু সরু, আর ওই লাইট ডিএনএ মানে যেটা নীল রং দিয়ে বোঝানো হয়েছে ওই ব্যান্ডটা চওড়া হবে, বুঝতে পেরেছ তো? যাই হোক, জাস্ট এই ডিএনএর ব্যান্ডগুলো দেখে, তার অবস্থান দেখে, এবং সেইভাবে কোনটা হেভি, কোনটা মাঝারি, কোনটা লাইট, সেইটা দেখে বোঝা গেল যে ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে সেমি কনজারভেটিভ, মানে একটা থাকবে প্যারেন্টাল স্ট্যান্ড, এবং আরেকটা তার গায়ে যেটা তার পাশে যেটা তৈরি হবে সেটাই হবে নতুন স্ট্যান্ড। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে এবার এক্সপেরিমেন্টটা বোঝা গেল, কত সুন্দর এক্সপেরিমেন্ট। এইবার আমরা চলে আসি আবার কিছু কোশ্চেনে, দেখাবার উত্তরগুলি দিয়ে দাও। এক রাউন্ড রেপ্লিকেশনের পর N14 মিডিয়ামে ডিএনএ কোন ব্যান্ড প্যাটার্ন দেখায়? না, এক রাউন্ড রেপ্লিকেশন মানে প্রথমেই যেটা একটা রেপ্লিকেশন হয়েছে, হেভি ব্যান্ড তো আর হবে না, হেভি ব্যান্ড তো শুধু N15 থাকলেই হয়েছে। লাইট ব্যান্ডও হবে না, ইন্টারমিডিয়েট ব্যান্ডই হচ্ছে রাইট আনসার। টু হেভি ব্যান্ডস না, সেটাও হবে না। একবার ফিরে এসো, এই যে এক রাউন্ড রেপ্লিকেশন হয়েছে দেখেছো, সেকেন্ডটাতে দেখো এই যে ইন্টারমিডিয়েট ব্যান্ড একটু উপরের দিকে হয়েছে, মাঝারি জায়গায়। তলার ব্যান্ড তখন আর নেই অবশ্য, একটু উপরে হয়েছে, তার মানে ইন্টারমিডিয়েট। এক রাউন্ড রেপ্লিকেশনের পর এইটা হবে। সেকেন্ড ছবিটা দেখো, বুঝতে পেরে যাচ্ছ। ঠিক আছে, নেক্সট। দুই প্রজন্ম পর ডিএনএ লাইট ও ইন্টারমিডিয়েট ব্যান্ড কেন দেখা যায়? মিউটেশন অকার্ড? না। সেল স্টপড ডিভাইডিং? না। হাইব্রিড প্লাস নিউ লাইট ডিএনএ, এইটাই। দুই প্রজন্ম পর একটা হাইব্রিড ডিএনএ তৈরি হয়েছিল, একটা লাইট ডিএনএ তৈরি হয়েছিল। আর এনজাইমস ডিগ্রেডেড হেভি ডিএনএ? তাও না। কারেক্ট আনসার তার মানে সি। আবার একটু ব্যাক করে ছবিগুলো দেখে নাও, দেখো দুই প্রজন্ম। আচ্ছা, এইটাকে উপরেরটা ফার্স্ট,
তারপর সেকেন্ড, আচ্ছা এই যে রেপ্লিকেশন সাইকেল 2, এইটা দেখো 3 নম্বর ছবিটা দেখো কি তৈরি হয়েছিল, একটা লাইট ডিএনএ আর একটা দেখো ইন্টারমিডিয়েট ডিএনএ তৈরি হয়েছিল, তাই না? এবং এই জন্যই দুটো ব্যান্ড তৈরি হয়ে গিয়েছিল, ঠিক আছে? হাইব্রিড আর লাইট ডিএনএ, ঠিক আছে। প্রথম জেনারেশনে হেভি ব্যান্ড হারিয়ে যায়, তাই তো হারিয়ে গেছিল, বুঝতেই পারছো, মনে পড়ছে তো? প্রথম জেনারেশনে হেভি ব্যান্ড হারিয়ে যায়, হ্যাঁ, কারণ হেভি ব্যান্ড আনস্টেবল মোটেই না, হাইব্রিড ফর্মেশন, মানে সবই তো হাইব্রিড হয়ে গিয়েছিল, যার জন্য হেভি ব্যান্ডটা ছিল না। হেভি আইসোটোপ টক্সিক, বিষাক্ত নয়। আচ্ছা, ডিটেল সেলস রিমুভ হেভি অ্যাটমস, সেটাও নয়। কারেক্ট আনসার হয়ে গেল বি। বুঝতে পারা যাচ্ছে? প্রথম জেনারেশনে হেভি ব্যান্ড হারিয়ে যায়, দেখো না, এবার ছবিটা দেখে নাও। এই যে সেকেন্ড জেনারেশন, এই যে দ্বিতীয় ছবিটা দেখো, হেভি ব্যান্ড কিন্তু আর নেই, তাই না? শুধু ওই ইন্টারমিডিয়েট ব্যান্ডটাই রয়েছে, ঠিক আছে? আচ্ছা, ইন্টারমিডিয়েট ব্যান্ড নির্দিষ্ট স্থানে কেন? সব ব্যান্ডই কিন্তু নির্দিষ্ট স্থানে হয়, কারণ তাদের বুয়ান্ট ডেন্সিটি অনুযায়ী তারা ব্যান্ড ফর্মেশন করে। যাই হোক, এর উত্তর কী হবে তাহলে? ইকুয়াল বুয়ান্ট ডেন্সিটি, হ্যাঁ, একই রকম বুয়ান্ট ডেন্সিটি, তার ঘনত্ব আর ওই সিজিয়াম ক্লোরাইডের ঘনত্বটা সমান ওই জায়গায়, ওই জন্য ওই জায়গাটাতেই হবে ব্যান্ডটা। রিয়াক্টস উইথ সিজিয়াম ক্লোরাইড না, সেন্ট্রিফিউজ স্টপস না, পার্শিয়াল ডিন্যাচুরেশন, মানে ডিন্যাচুরেশন মানে হচ্ছে ভেঙে টেঙে যাওয়া, না, সেটাও না, ঠিক আছে? কারেক্ট আনসার হয়ে গেল এ। ঠিক আছে, এই পর্যন্তই রইল।